আসসালামু আলাইকুম। আমাদের যথারীতি এমএস স্টুডেন্টদের জন্য ক্লাস। রিসার্চ মেথোডোলজি 2020। আ আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? রিসার্চ মেথোডোলজি আপনারা ঘরে বসে ক্লাস করছেন। আপনারা যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করেছেন, তাদের অবশ্যই একটা খুশির ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে আপনারা মা-বাবার সাথে বসে দেখছেন। আপনার মা-বাবারা সবাই ভালো আছেন? মা-বাবাকে আমার সালাম দিবেন। আমরা গত ক্লাসগুলোতে আমরা রিসার্চ সম্বন্ধে কিছু আইডিয়া নিয়েছিলাম। মনে আছে সেগুলো? যেমন হচ্ছে একটা অন্ধকার ঘরে একটা কালো বিড়াল আছে। সেই বিড়ালটাকে খুঁজে বের করার নাম হচ্ছে রিসার্চ, গবেষণা। মানে হচ্ছে আমি জানি কিছু একটা জিনিস আছে, সেটাকে খুঁজে বের করা। যেমন আমি জানি গাছের গ্রোথ বা ফলন বাড়ায়, কেমন করে বাড়ায় সেগুলো নিয়ে গবেষণা। তাই তো গবেষণা। এগুলো আমরা মাঠে করে থাকি, আপনারা যেগুলো মাঠে করেন। গত ক্লাসে কিভাবে মাঠে গবেষণা করার আগে যে কাজটা করতে হয় সেটা সিনোপসিস, রিসার্চ প্ল্যান, রিসার্চ ডিজাইন অথবা ORW, এগুলো নামে আমরা যেটা করি সেগুলো শিখেছিলাম। যেমন হচ্ছে আমি টমেটো নিয়ে কাজ করি। মাঠে কি সামার টমেটো নিয়ে দৌড় দিয়ে চলে যাব? কোন জাতটা নিব? কতটুকু স্পেসিং দিব? ট্রিটমেন্ট গুলো কি হবে? অথবা আমার কি ডাটা নিতে হবে? এই সবগুলো জিনিস কিন্তু রিটেন একটা ডকুমেন্ট নিতে হবে। সেটাই হচ্ছে সিনপসিস। সিনপসিস একটা বেসিক জিনিস। সিনপসিস যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার রিসার্চটা অনেক কমফোর্টেবলি করতে পারবেন এবং সুন্দর ডাটা আসবে এবং সুন্দর আপনি ফাইন্ডিংস পাবেন। প্রিসিশন অফ রিসার্চ তখনই হবে যদি আপনি সিনোপসিসটা ভালো করে লিখতে পারেন। সিনোপসিস লেখা খুব সহজ, বাট এটাকে একটা গুড সিনোপসিসে নিয়ে আসার জন্য অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়। সেগুলো আমরা আলাপ করেছিলাম গতদিন। যে গুড রিসার্চ করতে হলে গুড সিনোপসিস হতে হবে। গুড সিনোপসিস লিখতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই, আমি আবারও বলছি, আপনাকে অবশ্যই আপনার কিছু ওই রিলেটেড পাবলিকেশন, ইন্টারন্যাশনাল হোক, লোকালি হোক, এই পাবলিকেশন গুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা, এমন যদি হয়, আমরা যদি আজকের দিন ভেবে নিই, আজকে আপনাদের যাদের, আমি জানি যে আপনাদের ইন্টারনেট ফেসিলিটিস এর সমস্যা আছে, কম্পিউটার সমস্যা আছে, ফোনের সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যা আছে। সবকিছু মিলিয়ে অনেক সমস্যা আছে। শুধু সমস্যা যাদের নেই তাদের জন্য বলছি, তারা একটা দুইটা পেপার, রিলেটেড পেপার ডাউনলোড করে একটু পড়ে নেন না। আমি যখন দেশের বাইরে গিয়েছিলাম তখন আমি কিন্তু একদম কিছুই জানতাম না। আপনারা তো জানেন, আমি ম্যাথোলজি কিছুই জানতাম না। আমি গিয়েছিলাম দেশের বাইরে, যে রজনীগন্ধার বাল্ব নিয়ে গিয়েছিলাম যে এটার উপরে গবেষণা করবো, নাইট্রোজেনের গবেষণা। গিয়ে দেখি ওখানে টোটালি আলাদা জিনিস। এবং তখন আমার প্রফেসর একটা কথা বলেছিলেন, সেই কথাটি আজকে বলতে যাচ্ছি যে তোমার গবেষণা করার দরকার নাই, তুমি আগে একটা সিনোপসিস লেখার জন্য কিছু রিলেটেড পেপার পড়ো। আমার নন্দিনী রিলেটেড পেপার পড়তে বলে দিল, আমি ডাউনলোড করি আর পড়ি। প্রতিদিন একটা অ্যাবস্ট্রাক্ট পড়ি, একটা দুটা করে অ্যাবস্ট্রাক্ট পড়া শুরু করলাম। যখনই অ্যাবস্ট্রাক্টটা পড়ি, টাইটেলটা পড়ি, কিছুই বুঝি না। অ্যাবস্ট্রাক্টটা পড়ি, কিছুই বুঝি না। এভাবে একটা দুটা তিনটা 10টা গেল, কিছুই বুঝি না। আমি যে কি বুঝি না সেটাই বুঝি না আমি। যে আমি কি বুঝতে পারছি না সেটাই বুঝতে পারছি না। সেরকম ভাবে 10টা 15টা 20টা যাওয়ার পর হঠাৎ করে বুঝতে চেষ্টা করলাম আমি এই জিনিসগুলো বুঝি না। আবার কিছুদিন পরে বুঝতে পারলাম আরে এই জিনিসগুলো তো বোঝা শুরু করেছি। তখনই বুঝতে শুরু করলাম যে আমি বুঝি ব্যাপারটা। আসলে এর জন্য আমি বলছি যে আপনি যদি ভালো রিসার্চার হতে চান, হ্যাঁ, আপনি যদি মনে করেন অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাচ্ছেন, বিসিএস এ, তাও লাগবে। সো আপনি একটু একটু রিলেটেড পেপার গুলো একটু পড়ার চেষ্টা করেন, পুরোটা না, টাইটেলটা পড়েন আর অ্যাবস্ট্রাক্টটা পড়েন। বুঝেন যে আপনি কিছুই বুঝেন না, সেটা বুঝার চেষ্টা করেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু অনেক কিছু বুঝে ফেলবেন। তখন বুঝবেন কত কিছু আছে যে আমরা বুঝি না। এখন সেই জায়গাটাতে বলছি সিনোপসিস এর জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট রইল।
যাতে ফেসিলিটিস আছে। আপনি যদি মনে করেন যে আমার কথাটা আপনার ভালো লেগেছে, তাহলে মাঝে, মাঝে লিখবেন আমি ১ টা পেপার পড়েছি, ২ টা পেপার পড়েছি। নিচে লিখেন না। লিখে আমাকে জানান যে কয়টা পেপার পড়ছেন। পেপার পড়লে আপনি লিখেন। এই রিলেটেড একটা পেপার পড়েছি, এইরকম বুঝতে পারিনি। অথবা আপনি পড়ছেন সেটা একটু জানাবেন। তো সেদিন আমরা রিসার্চ ডিজাইন করেছিলাম যে কিভাবে রিসার্চ প্ল্যান করতে হয় সেগুলো। আজকে আজকে একটু অন্যভাবে অন্য মানে আগে মাঠে যাওয়ার আগে যে প্ল্যানটা করেছিলাম, এখন প্ল্যানটা মাঠে যাওয়ার সময় মানে আমি এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি। হতে পারে এটা ফিল্ড লেভেলে, আবার হতে পারে এটা ল্যাব রিলেটেড। সেটাও হতে পারে যে আমি ক্যারোটের ক্যারোটিন পার্সেন্টেজ এর ভেরিয়েশন গুলো দেখবো। সেটাও হতে পারে। কেমিক্যাল অ্যানালাইসিস হতে পারে, মলিকুলার লেভেলে হতে পারে, টিস্যু কালচার লেভেলে হতে পারে। নানাবিধ জায়গা রয়ে গেছে গবেষণার। এমন হতে পারে এখন আপনি করোনা নিয়ে গবেষণা করতে চান, সেটাও হতে পারে। অথবা ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে কাজ করতেছেন, সেটাও গবেষণা। সব গবেষণার আগে একটা সিনোপসিস আপনাকে রেডি করতে হবে। এখন সিনোপসিস রেডি, পরের স্টেপটা কিভাবে আমরা আগাবো সেটা নিয়ে আজকে কথা বলব। আপনারা আমি আশা করছি আপনারা অনেকেই দেখছেন। আমি জানি না কে দেখছেন। নিচে একটু লিখেন না। আমি একটু দেখে নিব পরে কে দেখছেন। সেটা আমি দেখে নিব পরে। সো আমরা আজকে রিসার্চ ডিজাইন। আমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করছি। সে পর্যন্ত আসলে স্ক্রিন শেয়ারটা হচ্ছে আপনি জাস্ট অ্যাটেনশন গ্রো করানোর জন্য যে আমরা স্ক্রিনে দেখে দেখে একটু বুঝে নিব সেটার জন্য। রিসার্চ ম্যাথোডোলজি আমরা পড়ছিলাম, সেই জায়গাতে খেয়াল করে দেখেন প্রথম যে ইয়াটা আছে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসটা বুঝে নিয়েছি, সিলেকশন কিভাবে করতে হয়। গত ক্লাসে রিসার্চ ডিজাইন অথবা প্ল্যান অথবা সিনোসিস এগুলো আমরা করেছিলাম। আজকে যেটা আমরা করব এক্সপেরিমেন্টাল ডিজাইন। এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে আমরা কথা বলবো। এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে মাঠ পর্যায়ে কিভাবে আমি ডিজাইনটা করবো, কিভাবে এক্সপেরিমেন্টটা করবো সেটাই। তো এটা হতে পারে ফিল্ড লেভেলে অথবা ল্যাব লেভেলে, সব জায়গায় হতে পারে। টোটাল জিনিসটা কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন মাঠে সেটা নিয়ে কিন্তু আমরা আসলে আজকে কথা বলবো। মানে হচ্ছে গত ক্লাসে আমরা রিসার্চ ডিজাইন করেছিলাম আর এখন কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইন করছি। আপনি লেখাটা দেখেন, রিসার্চ ডিজাইন মানে সিনোপসিস করেছিলাম, আর এখানে এক্সপেরিমেন্টাল ডিজাইন কথাটার ভিতরে খুব কাছাকাছি জিনিসটা। আমি ফিউচারে কিভাবে করব সেটা, আর এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে আমি মাঠে গিয়ে এখন কাজটা কিভাবে করবো। এই দুটো কাছে কিন্তু পার্ট গুলো খুব কাছাকাছি মনে হচ্ছে কিন্তু একটু পার্থক্য আছে, সেটা বোঝানোর চেষ্টা করছি। রিসার্চ ডিজাইন সিনপসিস, আর এক্সপেরিমেন্টাল ডিজাইনটা হচ্ছে টোটাল মাঠে কিভাবে আমরা এক্সপেরিমেন্ট গুলো করবো সেটা নিয়ে গবেষণা। সো সেটা কিন্তু খুব রিসার্চ ডিজাইনের ভিতরেই কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কিন্তু লুকিয়ে আছে, তাই না? আমরা মাঠে গিয়ে কিভাবে কাজগুলো করব সেটাই তো আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনে এখন পড়ছি। তাহলে একটু বোঝার চেষ্টা করি। ছবিটা দেখেন, আমরা সিনোপসিস বলেছিলাম, ওআরডব্লিউ বলেছিলাম, রিসার্চ প্ল্যান বলেছিলাম, নানাবিধ কথা বলেছিলাম। সেটার ভিতর হচ্ছে বই ঘেটে ব্রেন স্টর্মিং করে ফিউচারে কিভাবে মাঠে করবেন বা ল্যাবে করবেন। দেখেন মাথা ঘামাচ্ছেন, ব্রেন স্টর্মিং, এবং এটাকে একটা লিখিত ডকুমেন্টেশন থাকতে হবে যে আপনি এটা করবেন। একটা হচ্ছে রিসার্চটা কিভাবে, ট্রিটমেন্ট গুলো কি হবে সেটা, পাশাপাশি হচ্ছে কি কি ডাটা নিব, কিভাবে ডাটা নিব, সবকিছু লেখা আছে। আর আজকে যেটা করব এক্সপেরিমেন্টাল ডিজাইন, সেটা হচ্ছে মাঠে কাজটা কিভাবে করব। আমি যদি মাটি ভরে করব, নাকি মাটিটা কিভাবে শোধন করব, কতটুকু স্পেসিং দিয়ে করব, কতটুকু ট্রিটমেন্ট গুলো কিভাবে দিব, সেইগুলো টোটাল জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন অথবা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিমেন্টাল ডিজাইন, ঠিক আছে? তো সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তো আমাদের এই দুটো জিনিস খেয়াল করে দেখেন। মজার ব্যাপারটা হচ্ছে কি, আমি যে এতক্ষণ গত ক্লাসে যেটা বলেছিলাম রিসার্চ প্রপোজাল, সিনোপসিস, ওআরডব্লিউ, রিসার্চ প্ল্যান, সবগুলোর এই পুরোটা সিনোপসিসের ভিতরেই কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইনটা ঢুকানো আছে। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কিন্তু ওখানে আছে, মেথোডোলজির ভিতরে লিখে দিয়েছেন। আপনি এই ট্রিটমেন্ট গুলো করবেন, এই ডাটা গুলো করবেন। তাহলে রিসার্চ প্রপোজালের ভিতরে, সিনোপসিসের ভিতরে কিন্তু আছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। ক্লিয়ার? সো এক্সপেরিমেন্টাল ডিজাইন তো আলাদা কিছু না, ওইখানে লেখা আছে, ফিউচার টেন্সে লেখা আছে, আপনি এখন বাস্তবে করবেন। সেটা ল্যাব হতে পারে অথবা হতে পারে লেভেলে হতে পারে, যে কোনো জায়গায়। সো
আমি যেটা বলেছিলাম রিসার্চ ডিজাইন, খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে রিসার্চ ডিজাইন। এটার ভিতরেই কিন্তু সিনোপসিসের ভিতরেই কিন্তু রয়ে গিয়েছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। সো বাইরের কিছু না, একটাই জিনিস, ভিতরের একটা ছোট্ট পার্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন অথবা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে আজকে কথা বলি। আপনার বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আর সিনোপসিসের ভিতরে পার্থক্যটা হচ্ছে সিনোপসিসের ভিতরেই কিন্তু ঢুকে আছে আপনার ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা। ওখানে কিন্তু লিখেছেন কিভাবে এক্সপেরিমেন্ট গুলো করবেন, কি কি ডাটা নেবেন, সবকিছু লেখা আছে। তো এটা একটু খেয়াল রাখলেই হয়ে গেল। সো বেসিক বেসিক এই জায়গাটাতে ফিউচার টেন্সে যেটা লিখে রেখেছেন এটাই কিন্তু এখানে। এই জায়গাটা মাঠে কিভাবে করবেন, যদি একটু ভুল হয়ে যায় মাঠে, তখনই কিন্তু আপনি ডাটা কিন্তু অ্যানালাইসিস করতে গিয়ে ভুল হয়ে যাবে। সো আপনাকে কিন্তু মাঠে যাওয়ার আগে ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে। আপনি কি এটা সি করবেন, নাকি আপনি স্প্লিট প্লট ডিজাইনে করবেন, নাকি কি ডিজাইনের ভিতরে করবেন, এই ডিজাইন গুলো কিন্তু ক্লিয়ার করে আপনাকে জানতে হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে এইটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে দেখা যাবে আপনি সব এক্সপেরিমেন্ট গুলোকে সাজিয়ে নিতে পারবেন খুব সহজ। আমি যখন এই নোটটা তৈরি করছিলাম, আমি এই বইটা হ্যান্ডবুক অফ ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ এক্সপেরিমেন্টস, বেসিক্যালি এগ্রিকালচার এক্সপেরিমেন্ট, মডার্ন এগ্রিকালচার কে নিয়ে এবং মেডিকেল সায়েন্স, এই বইটার ভিতরে অনেক কিছু লেখালেখি আছে। আপনারা যারা ইন্টারনেট থেকে পড়তে চান তারা পড়তে পারবেন এই বইটা। এই বইটা একটু দেখে নেবেন, এই বইটা বাজারও পাওয়া যায়, ইচ্ছা করতে পারেন। এখন হচ্ছে এক্সপেরিমেন্ট বলেছিলাম, আমি কি জানতে চাই, প্রশ্নের উত্তরটা কি হবে, সেটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। কিভাবে করব, কি জানবো, কি জানতে চাই, সেগুলো সবগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট। এ ওয়ে অফ গেটিং অ্যান আনসার, একটা আনসার পেতে চাই টু এ কোশ্চেন হুইচ ইজ এক্সপেরিমেন্টেড ওয়ান্টস টু নো। এক্সপেরিমেন্টে কি জানতে চাই, মানে আপনি কি জানতে চান সেটা কিভাবে জানবেন, এই পথটা হচ্ছে এক্সপেরিমেন্ট। সো এক্সপেরিমেন্ট জানতে হলে আপনার এক্সপেরিমেন্টাল ইউনিটটা জানতে হবে। খেয়াল করে দেখেন এক্সপেরিমেন্টাল ইউনিটটা কি জিনিসটা। যেমন হচ্ছে আমি যদি একবার ভেবে, আমি সল্ভ স্ট্রেস নিয়ে কাজ করি, সল্ভ স্ট্রেস নিয়ে যদি কাজ করি, আমি স্ট্রেসের লেভেল কত ডিএস আছে সেগুলো সবগুলো এইটা, এই টোটাল ডিএস কত কত ডিএস রাখবো সেগুলো দিয়ে একটা সেট তৈরি করলাম। এটা রেপ্লিকেশন ব্লক ওয়াইজ আমি বাড়াতেও পারি কমাতে পারি, এরকম থাকবে। একটা ইউনিট যেটা সবচেয়ে সিঙ্গেল ফ্যাক্টর দিয়ে সাজালাম, রেপ্লিকেশনটা বাদ দিলাম, তখন হচ্ছে এইটাকে আমরা ইউনিট, এক্সপেরিমেন্টাল ইউনিট বলি, এবং সেটাকে মাল্টিপ্লিকেশন করা যায়। বেসিকটা হচ্ছে এই। খেয়াল করে দেখবেন এই এক্সপেরিমেন্টাল ইউনিটের নাম্বারটা সাধারণত ট্রিটমেন্ট কম্বিনেশন সমান হয়, তাই না? ট্রিটমেন্ট কম্বিনেশন গুলো সবগুলো এখানে সুন্দরভাবে সাজানো থাকে, সেটা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। সো আমরা এটা খুব সহজেই জানি। এখন ট্রিটমেন্ট গুলো কি? ট্রিটমেন্ট মানে হচ্ছে যা যেটা ইফেক্ট জানতে চাই। যেমন আমার ডিএস হচ্ছে 12 ডিএস এ টমেটো প্রোডাকশন হয় কিনা, বা 8 ডিএস এ টমেটো প্রোডাকশন হয় কিনা, কোনগুলো কোনগুলো, এই ডিএস, এই ডিএস গুলো তো ট্রিটমেন্ট। আসলে হচ্ছে যার ইফেক্টটা আমি, যার উপরে দেখতে চাই, যার ইফেক্টটা দেখতে চাই, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। একটু যদি ক্লিয়ার করতে চাই, যেমন হচ্ছে নাইট্রোজেন আর পটাশের ইফেক্ট দেখবো, ইফেক্ট অফ নাইট্রোজেন এন্ড পটাশ অন গ্রোথ এন্ড ইল্ড অফ, আমরা সহজে একটা এক্সপ্লেন করি সবসময়, ইফেক্ট অফ নাইট্রোজেন এন্ড পটাশ অন গ্রোথ এন্ড ইল্ড অফ টমেটো। তাহলে কি হলো, ট্রিটমেন্ট গুলো কি কি? নাইট্রোজেন এন্ড পটাশ, তাই তো? নাইট্রোজেন পটাশ, যদি নাইট্রোজেনের আবার লেভেল থাকে, ধরা যাক নাইট্রোজেনের N1 আছে, N2 আছে, N3 আছে, বুঝতে পারছেন? তো N2 আছে, তাহলে এটার লেভেল যদি থাকে, তাহলে আবার যদি লেভেল থাকে, তাহলে এগুলো কি হয়ে যাবে, এগুলো এতক্ষণ ট্রিটমেন্ট ছিল, এখন ট্রিটমেন্ট গুলো হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে ফ্যাক্টর, এগুলো ফ্যাক্টর হয়ে যাবে। কি হবে? ফ্যাক্টর। ফ্যাক্টর তাহলে কি দাঁড়ালো, দেখেন এখানে ফ্যাক্টর নাইট্রোজেন এবং পটাশ ফ্যাক্টর, আর লেভেলস গুলো কি আছে, N1 নাইট্রোজেনের N1 N2 N3, পটাশের জন্য আবার পটাশিয়াম 1 2 3, সেভাবে ফ্যাক্টরটা হচ্ছে তাহলে কি দাঁড়ালো, ট্রিটমেন্ট গুলো যে গ্রুপে ভাগ করা হয়, যতগুলো গ্রুপে ভাগ করা হয়, তাহলে এটাকে ফ্যাক্টর বলি। ফ্যাক্টরটা হচ্ছে কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্ট মানে ট্রিটমেন্ট গুলো কয়টা ভাগে আছে। ফ্যাক্টর সাধারণত আমি অফ দ্য রেকর্ডে বলতে চাই, ফ্যাক্টর যত
হবে আপনার কিন্তু তত বেশি কম্বিনেশন হবে, তত বেশি কম্বিনেশন থাকে। ফ্যাক্টর সাধারণত আমরা মাঠ পর্যায়ে, আমাদের মাঠ পর্যায়ে যেগুলো এক্সপ্লেন করি, আমরা সিঙ্গেল ফ্যাক্টর অথবা ডাবল ফ্যাক্টরে যাই। ট্রিপল ফ্যাক্টরে কেন যাই না, এটা যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তখন আমরা শিখিয়ে দিব। তো সিঙ্গেল ফ্যাক্টর অথবা ডাবল ফ্যাক্টরে আমরা করে থাকি। এখন সিঙ্গেল ফ্যাক্টর যদি হতো কি হতো, আমি যদি মনে করতাম যে এরকম মুছে দিই, তাহলে সিঙ্গেল ফ্যাক্টর কি, নাইট্রোজেন এন্ড পটাশের ইফেক্ট অন গ্রোথ এন্ড ইল্ড অফ, তাহলে হচ্ছে আমার ফ্যাক্টর কিন্তু কমে যেত। আবার এখন লেভেলটা দেওয়াতে ফ্যাক্টর গুলো বেড়ে গেল। সো ফ্যাক্টর এবং লেভেলস এগুলো ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সো এটাতে চাই। এখন রিসার্চ হাইপোথিসিস একটা থাকতে হবে। হাইপোথিসিসটা কেমন? হাইপোথিসিসটা এইরকম যে অনলাইনে ক্লাস করালে ক্লাস খুব ইফেক্টিভ হয় না। অনলাইনে ক্লাস করালে অনেক স্টুডেন্টরাই ইন্টারেস্ট ফিল করেন, অথবা অনলাইনে ক্লাস করলে অনেক স্টুডেন্টরাই অ্যাটেন্ড করে না। বাট এইটা দেখবো, আমরা সার্ভে করে দেখব, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে অনলাইনে স্টুডেন্টদের উপর দেখছি, অনলাইনে ক্লাসটা নিলে স্টুডেন্টদের উপর ইফেক্ট পড়ে কিনা। আমরা যদি নাল হাইপোথিসিসটা হচ্ছে অনলাইনে ক্লাস নিলে স্টুডেন্টরা ইফেক্টিভ হয় না। এখন আমরা ইফেক্টিভ হয় কিনা দেখি, যে কতজন স্টুডেন্ট পড়লো, কতজন স্টুডেন্ট হলো না। তাহলে হাইপোথিসিসটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস ধরে নিলাম। ধরা যাক এরকম একটা ধরি যে ক্লিবায়ো অ্যাপ্লিকেশন অথবা নাইট্রোজেন অ্যাপ্লিকেশন, আমরা ক্লিবায়ো দিয়ে বুঝি, ক্লিবায়ো অ্যাপ্লিকেশন ম্যাঙ্গো ইল্ডের উপরে কেমন প্রভাব ফেলে। ক্লিবায়ো অ্যাপ্লিকেশন ম্যাঙ্গোর ইল্ডের উপরে কোন রকমের প্রভাব, নাল হাইপোথিসিসটা কি, ক্লিবায়ো অ্যাপ্লিকেশন করি তাহলে ম্যাঙ্গো ইল্ডের উপরে কোনো রকমের প্রভাব ফেলে না, নাল হাইপোথিসিস। এখন আমি অ্যাপ্লিকেশন করে দেখলাম, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ক্লিবায়ো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ক্লিবায়ো। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্টুডেন্টরা ক্লাসে হচ্ছে কিনা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ম্যাঙ্গো ইল্ড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কেমন প্রভাব হয় সেটা কিন্তু খেয়াল করা, সেটা হচ্ছে আমাদের। এখন একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিব আমরা মাঠে কি ধরনের এক্সপেরিমেন্ট, এইগুলি ক্লাসে কিন্তু সেভারাল টাইমস বলেছি। আমরা যখন মাঠে আবার শুরু করব দেখবেন এইগুলি আসবে। ইনফ্লুয়েন্স অফ নাইট্রোজেন ডোজেস, নাইট্রোজেন ডোজেস মানে তাহলে হচ্ছে কয়েকটা ডোজ আছে। অন গ্রোথ, ইনফ্লুয়েন্স অফ নাইট্রোজেন ডোজেস অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ স্ট্রবেরি ভ্যারাইটিস। তাহলে কি মিন করছে এখানে, নাইট্রোজেনের কয়েকটা ডোজ আছে এবং স্ট্রবেরির কয়েকটা ভ্যারাইটি আছে। তাহলে ফ্যাক্টর গুলো কোনটা দাঁড়ালো, নাইট্রোজেন একটা ফ্যাক্টর, স্ট্রবেরি ভ্যারাইটি গুলো একটা ফ্যাক্টর। ক্লিয়ার কি আপনারা? আচ্ছা, নাইট্রোজেন ডোজেস গুলো কয়টা ডোজ আছে, এবং তাহলে ফ্যাক্টর হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে স্ট্রবেরি, আর ডোজ গুলো হচ্ছে লেভেল। ঠিক আছে। আবার যদি এইরকম করি, ইনফ্লুয়েন্স অফ নাইট্রোজেন এন্ড পটাশ লেভেলস অন গ্রোথ এন্ড ইল্ড অফ স্ট্রবেরি, খেয়াল করে দেখেন পার্থক্যটা বুঝতে পেরেছেন। স্ট্রবেরি তাহলে কয়টা, স্ট্রবেরি কিন্তু এখানে কিন্তু ফ্যাক্টর না, কারণ স্ট্রবেরি একটা, যে কোনো একটা স্ট্রবেরি ভ্যারাইটি বলেছি। বাট নাইট্রোজেন এন্ড পটাশ লেভেলস, তাহলে ফ্যাক্টর গুলো কি দাঁড়ালো, নাইট্রোজেন এন্ড পটাশ। ক্লিয়ার? এখানে ফ্যাক্টর ছিল হচ্ছে নাইট্রোজেন আর স্ট্রবেরি ভ্যারাইটিস গুলো, আর এখানে কি দাঁড়ালো, নাইট্রোজেন এবং পটাশ, এই দুটো কিন্তু লেভেল গুলো আছে। তো ফ্যাক্টর গুলো হচ্ছে নাইট্রোজেন আর পটাশ। তাহলে কি, টু ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট কিন্তু হচ্ছে। এটাও নাইট্রোজেন এবং স্ট্রবেরি ভ্যারাইটি, টু ফ্যাক্টরিয়াল। এটাও কিন্তু নাইট্রোজেন আর পটাশ লেভেল, তাহলে টু ফ্যাক্টরিয়াল, টু ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর না বুঝতে যদি পারেন, বোঝার দরকার নাই তো, আমরা তো আড্ডা দিতে বসছি, বোঝার দরকার নাই। জাস্ট আপনি ব্রেন স্টর্মিংটা করতে পারেন, চেষ্টা করেন, আর একটু লিটারেচার পড়ার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে, সবকিছু বুঝবেন। আমি নিজেও বুঝতাম না, আস্তে আস্তে বুঝেছি। আপনারা তো জানেন যে আমি আসলে রিসার্চ ম্যাথোলজি স্পেশালিস্ট না, আমি কাজ করতে করতে শিখেছি। আর আমি এখন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মাহাতাব স্যারকে, যে মাহাতাব স্যার আমাকে এই রিসার্চ ম্যাথোলজি পড়ার জন্য দিয়েছেন। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখন আমি কথা বলছি। হঠাৎ করে মাহাতাব স্যারের কথা মনে পড়ে আমার আরেকটা স্যারের কথা মনে পড়লো। আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার রুহুল স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
সো আমার মনটা খুব খারাপ। মাহতাব স্যার যখন চলে যান তখনও কিন্তু রিসার্চ ম্যাথোলজি নোটগুলো দিয়ে আমাকে বলেছিল, পরীক্ষার প্রশ্নটা দিয়ে আমাকে বলেছিলেন যে আমি যদি ফিরে না আসি তাহলে এই পরীক্ষাটা তুমি নিয়ে নিও। আমি তো এখনো রিসার্চ ম্যাথোলজি পড়াচ্ছি, পরীক্ষাও নিয়েছিলাম, রিসার্চ ম্যাথোলজিও পড়াচ্ছি। আবার রুল স্যার যখন চলে যান এই যে কিছুদিন আগে, আজ থেকে 2 মাস 3 মাস আগে, যখন আপনাদের ক্লাসগুলো শুরু হচ্ছিল তখন আমাকে বলেছিল যে আমি তো শরীরটা খারাপ, সম্ভব হলে তুমি ফ্লাওয়ার ইয়েটা পড়াই। গত সেমিস্টারে আমি পড়িয়েছিলাম। সো আসলে দুটা টিচার আমার প্রিয় টিচার। রুল স্যার চলে যাবেন এই বয়সে, এটা আমরা ভাবতে পারিনি। আমি শিওর যে আপনারাও খুব মনে কষ্ট পেয়েছেন, আপনাদের সবার প্রিয় স্যার। আল্লাহ তালা যেন স্যারকে বেহেশত নসিব করুন, করবেন, অবশ্যই করবেন। আর যেটা হচ্ছে, যেহেতু উনি ফুল বেশি পড়াতেন, তো আমরা দোয়া করি উনার কবরটাকে যেন বেহেশতের ফুল দিয়ে সাজিয়ে দেন আল্লাহ তালা। আমরা যদি দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তালা সেখানে সাজিয়ে দেবেন। যেটা বলছিলাম, নাইট্রোজেন আর পটাশ 2 লেভেল একটা এক্সপেরিমেন্ট, এখানে আবার একটু দেখি। নাইট্রোজেন ডোজেস ইন স্ট্রবেরি, তাহলে ফ্যাক্টরগুলো কি দাঁড়ালো? একটা নাইট্রোজেনের ডোজ গুলো, আর একটা হচ্ছে ভ্যারাইটি, 3-4টা হয়তো ভ্যারাইটি ইউজ করেছে। তাহলে টাইটেলটার ভিতরে খেয়াল করে দেখেন, প্রথম দিনেই বলেছিলাম টাইটেলটা হবে খুব ইফেক্টিভ, শর্ট, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং সবাই যেন বুঝতে পারে কি কাজ হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমি যে ট্রিটমেন্ট গুলো দিব সেগুলোতে নাইট্রোজেন ডোজেস এন্ড স্ট্রবেরি ভ্যারাইটিস সহজভাবে এখানে উপস্থাপন। এর নিচেরটা দেখি একটু, ইনফ্লুয়েন্স অফ নাইট্রোজেন এন্ড পটাশ লেভেলস অন গ্রোথ এন্ড ইল্ড। সেখানে ফ্যাক্টর হচ্ছে নাইট্রোজেন লেভেলস এন্ড পটাশ লেভেলস। সো এটা কিন্তু খুব সহজে এখানে হলো। এখন একটু দেখি যে ফ্যাক্টর করে, ফ্যাক্টর আমরা এইভাবে সাজিয়ে নিলাম ভ্যারাইটিস গুলো। নাইট্রোজেন ভ্যারাইটিস গুলো ধরা যাক, ধরে নিলাম V1 V2 V3, আমাদের 3টা ভ্যারাইটি আমরা যদি ধরে নিই। নাইট্রোজেন হচ্ছে N0 N1, 3টা লেভেল, এগুলো লেভেল, সব লেভেল গুলো। তাহলে ট্রিটমেন্ট কম্বিনেশন আমাদের দাঁড়াচ্ছে, ট্রিটমেন্ট গুলো হচ্ছে V1 N0 V1 N1, এভাবে সবগুলো এখানে সাজানো যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে রিসার্চ গুলো যদি বেসিক জিনিসটা আস্তে 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 বুঝে বুঝে যান, তাহলে দেখা যাবে রিসার্চ ম্যাথোডোলজি বা রিসার্চ ভেরি ইন্টারেস্টিং, ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব সহজেই বোঝা যাবে যদি একটু স্টেপ বাই স্টেপ আপনি একটু বোঝার চেষ্টা করেন। তো এভাবে যদি সাজিয়ে নেন তাহলে দেখা যাবে আপনার ট্রিটমেন্ট কম্বিনেশন গুলো পেয়ে গেলাম। তাহলে কি ট্রিটমেন্ট কম্বিনেশন যেটা পেয়েছি এটাই হচ্ছে আমার একটা ইউনিট, ওই যে এক্সপেরিমেন্টাল ইউনিট বলেছিলাম, তাহলে একটা ইউনিট এই ট্রিটমেন্ট গুলো থাকতে হবে। তাহলে খুব সহজেই কিন্তু এখানে এক্সপেরিমেন্টটা ক্লিয়ারলি আপনি সবগুলো ট্রিটমেন্ট গুলো পেয়ে গেলেন। এখন ব্লক ওয়াইজ আপনি রেপ্লিকেশন কটা করবেন সেটা আপনার ব্যাপার। তো এই জায়গাটাতে সবসময় খেয়াল রাখবেন, আমি খুব বেশি এমফেসিস দিচ্ছি যে রিসার্চ অরিজিনালিটি আছে কিনা। যেমন ইফেক্ট অফ নাইট্রোজেন অন গ্রোথ এন্ড ইল্ড অফ ক্যারট, এরকম অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। এখন এটার অরিজিনালিটিটা কি? সবাই দেখেছে গ্রোথ, ইল্ড সবকিছু, কতটুকু মোটা হলো, কতটুকু লম্বা হলো, সেগুলো কালচারে আমরা করেছি। আপনি যদি এখানে করে দেন যে জাস্ট কেমিক্যাল অ্যানালাইসিসটা করে দেন, কতটুকু ক্যারোটিন পার্সেন্টেজ কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা আমরা যদি দেখিয়ে দিই, তাহলে অরিজিনালিটি হলো। এরকম ভাবে আপনার রিসার্চে কিন্তু অরিজিনালিটি থাকতেই হবে। আর যদি অরিজিনালিটি না থাকে তাহলে কিন্তু ওই যে কি জন্য প্লাগারিজমে দিয়ে আপনাকে আটকিয়ে দিবে যে এখানে কিন্তু রিসার্চটা অরিজিনালিটি নাই, কপি করে লিখেছেন, তাহলে আটকে দিবে। তো অরিজিনালিটি আপনাকে থাকতেই হবে, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। অরিজিনালিটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার রিসার্চের জন্য। অরিজিনালিটি হচ্ছে এরকম যে, অরিজিনালিটি একটা গল্প বলি, আমি মনে হয় ক্লাসে বলেছিলাম কিনা আমি ঠিক জানি না, তারপর আমি বলি। আমাদের যেই স্যার চলে গেছেন সেই স্যারের এক্সাম্পল দিয়ে বলি। আমরা সবগুলো শিক্ষক আমাদের ডিপার্টমেন্টে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে আমরা সবাই আসি, কিন্তু খেয়াল করে দেখেন তো রুহুল স্যারের কথাটা, রুহুল স্যার একটা অরিজিনালিটি কিন্তু ওনার আছে। সেটা হচ্ছে উনি একটা সাদা শার্ট আর এটা হচ্ছে ব্রাউন কালার প্যান্ট পরে। আমি আজকে 16 বছর ধরে দেখেছি, আমাদের অনেক শিক্ষকরা বলেছেন 40 বছর ধরে ওনাকে দেখছেন। খেয়াল করে দেখেন উনি কিন্তু ইউনিক একটা ক্যারেক্টার তৈরি করতে পেরেছেন। এটাই হচ্ছে এটাই হচ্ছে অরিজিনালিটি। অরিজিনালিটি হচ্ছে অন্যদের তুলনায় আপনি একটু ডিফারেন্ট কিনা সেটা। আপনার গবেষণাটা অবশ্যই অন্যদের তুলনায় ডিফারেন্ট হতে হবে।
আদারওয়াইজ কিন্তু আপনার গবেষণাটা কিন্তু মৌলিকতা থাকলো না। আপনার খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অরিজিনালিটি। আমাদের অরিজিনালিটি থাকতেই হবে। কেমন? যদি দেখেন যে কিছুই না পারছেন, তাহলে বোল্ড হতে হবে। আর যদি তাও না পারেন, ইটালিক হয়ে যান। আমরা রেগুলার এক্সপেরিমেন্ট গুলো যেগুলো আছে সেগুলো করতে চাই না, একটু ডিফারেন্ট কিছু। আমি সবসময় বলি, হয় বোল্ড হতে হবে, নাহলে ইটালিক। আমরা রেগুলার মানুষের মতো থাকতে চাই না। ঠিক একই রকম ভাবে রিসার্চ গুলো হবে এইরকম, যে তথাকথিত যে রিসার্চ গুলো হয়েছে তার থেকে অবশ্যই অবশ্যই আপনার নিজস্ব সক্রিয়তা থাকতে হবে, এবং এটার ভিতরে নিউ ফাইন্ডিংস, যেটা অন্যরা আপাতত জানতো না। যেমন আমি বলি, আপনি ক্যারোটিন পার্সেন্টেজ, আমি বললাম যে ক্যারোটিন পার্সেন্ট অ্যাড করে দিয়েছেন, অরিজিনালিটি হলো। এই অরিজিনালিটি শেরে বাংলার জন্য অরিজিনালিটি হয়েছে, বাট এটা তো জাপানের জন্য হয়নি, জাপান তো অরিজিনালিটি করে ফেলেছে। সো অরিজিনালিটি হচ্ছে এরকম, যে আপনার সার্কেলের ভিতরে এটা কখনো কেউ জানে নাই, অথবা নিউ ওয়ান। এর জন্য গন্ডিটা কখনো কখনো গন্ডি থেকে বড় বড় করতে হয়। ভালো রিসার্চার, আমরা যারা ছোট ছোট রিসার্চ করি, আমাদের গন্ডির ভিতরে নতুনত্ব আছে কিনা, সায়েন্টিস্ট হলে আর একটু বড়, আর একটু বড়, সারা পৃথিবীতে এটা নতুন কিনা, সেটা হচ্ছে এইভাবে অরিজিনালিটি একটা পর স্তর স্তর করে যেতে থাকে। মানে স্তরে স্তরে ভাগ করা আছে অরিজিনালিটি। আপনি অরিজিনালিটি হচ্ছে যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি গবেষণাটা হয়েছে, কিন্তু সেটা বানাতে হয়নি। আবার বললেন যে না, বাংলাদেশি হয়নি, এটা ইন্ডিয়াতে হয়েছে। আবার আমি বললাম এই এশিয়াতেই হয়নি, এটা হয়েছে আমেরিকাতে। তাহলে প্রত্যেকটা জায়গায় অরিজিনালিটি কিন্তু একটু ভাবারও ব্যাপার আছে। বাট অরিজিনালিটি আপনার থাকতেই হবে। হয়তো বা বোল্ড হব, না হলে ইটালিক হতেই হবে। নেভার রেগুলার। এখন যে গল্পগুলো করলাম সেগুলো সেগুলো জাস্ট রিসার্চ শুরু করার আগে আপনারা কি চা খাচ্ছেন? বাসায় বসে মার পাশে চা খেয়ে খেয়ে ক্লাস করতে পারেন। চা খেতে খেতে ক্লাস করা কিন্তু খুব মজা। আমি বুঝতে মনেই ছিল না, আমি কিন্তু আপনাদের সামনে চা মুখে নিয়েছি। যেহেতু আড্ডা, ক্লাস না আড্ডা, সেহেতু চা খেতেই পারি। আচ্ছা, এখন একটা বিষয় নিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, যেটা হচ্ছে আপনার রিসার্চটার সোয়াট অ্যানালাইসিস কিন্তু করতেই হবে। SWOT, সোয়াট অ্যানালাইসিস। সোয়াট অ্যানালাইসিস হচ্ছে স্ট্রেংথ, আপনার রিসার্চে কতটুকু স্ট্রেংথ আছে, বড় বড় চোখ করে তাকাতে হবে। স্ট্রেংথ, আপনার উইকনেস কি আছে, অপরচুনিটিস কি আছে, আর থ্রেট কি কি আছে। এটা যদি আপনি অ্যানালাইসিস না করে নেমে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু আটকে যাবেন। যেমন আমি বলি, আমি যখন বাংলাদেশ থেকে জাপানে যাই, এই গল্প জাপানের গল্প তো আসবেই। জাপানে যাই, আমার প্রথমেই মনে হয়েছিল গ্রোথ এন্ড ইল্ড অফ টিউবরোজ, গ্রোথ এন্ড ইল্ড অফ টিউবরোজ। যেহেতু বাংলাদেশি আমি, আমার লেভেলটাই ছিল গ্রোথ এন্ড ইল্ড অফ টিউবরোজ। আমি হয়তো ভাববো ইফেক্ট অফ নাইট্রোজেন অন গ্রোথ এন্ড ইল্ড অফ টিউবরোজ। যাওয়ার পরে প্রফেসর বললো যে তুমি এইভাবে না, জাস্ট তুমি ফুলের পিগমেন্টেশন গুলো HPLC দিয়ে পিগমেন্ট গুলো, তোমার ভোলাটাইল কম্পাউন্ড গুলো, এগুলো সবগুলো কালেকশন করে মেপে দেখাতে হবে কত রেশিওতে আছে। আমি শুরু করলাম কোথা থেকে, খেয়াল করে দেখেন, আমি যেখানে নাইট্রোজেন মাটিতে দিয়ে আমি অ্যানালাইসিস গাছের গ্রোথ মাপবো, সেটা এখানে করতাম বাংলাদেশে। আর ওখানে গিয়ে কি করছি, সাথে সাথে ভিতরে কম্পোনেন্ট গুলো HPLC দিয়ে দিয়ে আমি শুরু করলাম। তাহলে কি দাঁড়ালো, বুঝতে পেরেছেন যে ফেসিলিটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনি যেই ল্যাবে, যেই সুপারভাইজারের আন্ডারে আছেন, তার স্ট্রেংথ কি আছে আগে এটা জেনে নিতে হবে। যেমন অনেক শিক্ষক আছেন আমাদের ইউনিভার্সিটি, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অনেক শিক্ষক আছেন, খুব ভালো ভালো ফান্ডেড হ্যাকে প্রজেক্ট আছে, কারো হচ্ছে বাসের প্রজেক্ট আছে, কারো বার্কের প্রজেক্ট আছে। সেই সব শিক্ষকদের ল্যাব কিন্তু অনেক উঁচু মানের। যেমন আমিও, আমার কোনো প্রজেক্ট নেই দেখে আমি হচ্ছে পুরো মানে কাজ করি, তাহলে আমার কাছে আসতে হলে তাহলে খেয়াল রাখতে হবে যে আমি এই লেভেলের কাজ করতে পারবো, কারণ আমার তো স্ট্রেংথটা নাই। তাহলে সুপারভাইজার স্ট্রেংথে কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, স্ট্রেংথ কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। যেমন আমি এখন বললাম, আমার এখানে গবেষণা করছেন, আপনি গবেষণাটা যেহেতু আমার ল্যাব ফেসিলিটিস নেই, আপনি চলে যান,
PARI, ওখানে আমি টেলিফোন করে দিচ্ছি এটা আসলে কি আপনার এই অপরচুনিটিটাকে আসলে দিতে পারছি আমি? আপনি যেতে আসতে লাইফ নষ্ট হয়ে যাবে। অথবা আপনি যদি গাজীপুরে যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা অপরচুনিটিস হলো যে ওখানে বসে বসে কিন্তু কাজগুলো করতে পারছেন। তো এইরকম ভাবে আপনার কি স্ট্রেংথ আছে সেটা কিন্তু খুঁজে বের করবেন। আরেকটা হচ্ছে উইকনেস। যেমন হচ্ছে আমি যখন মাঠে কাজ করি আমাদের কিন্তু নেট হাউস নাই, গ্রিন হাউস নাই। আমাদের অনেক ল্যাকিংস গুলো আছে। যেটার জন্য আমাদের এক্সপেরিমেন্টটাকে সেই পারফেকশন এ নিয়ে যেতে পারছি না। সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। সেদিকে এই উইকনেস গুলো কি আছে? অথবা এমনও তো হতে পারে যে আপনার খুব পছন্দ হচ্ছে সামার রোল নিয়ে কাজ করা। কিন্তু আপনার সুপারভাইজার ইন্টারেস্ট ফিল করছে না। তাও কিন্তু হতে পারে। সো এইরকম ভাবে আপনার কোন জায়গায় স্ট্রেংথ আছে, কোথায় উইকনেস আছে, কি কি অপরচুনিটিস আছে। যে হ্যাঁ, আমি জামাল স্যারের সাথে কাজ করছি, কিন্তু এখানে তো অনেক ভালো ভালো টিচাররা আছেন। যেমন আমাদের নজরুল স্যার আছেন, তারপর হচ্ছে হাসানুজ্জামান আকন্দ স্যার আছেন, ইসমাইল স্যার আছেন, তারপর ম্যাডামরা আছেন। এইসব যেসব ল্যাবগুলোতে একটু ফেসিলিটিস আছে সেখানে একটু হেল্প নিয়ে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। সেই অপরচুনিটিস গুলো আপনার খুঁজে দেখতে হবে যে সেভাবে করতে পারি। আর থ্রেড কি আছে? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা এমন কোন কেমিক্যালস নিয়ে কাজ করছি যেটা হয়তো বা এমন হচ্ছে আমার ফিউম হুড নাই, আমি এখানে কাজ করছি, অথবা এমন কিছু কেমিক্যালস ইউজ করছি, অথবা এই ধরনের গবেষণাটা না করলেই ভালো ছিল। এরকম থ্রেট আছে কিনা আমার জন্য। পরিবেশে হতে পারে, লোকালিটি হতে পারে, ল্যাবের হতে পারে। এই গবেষণাটা না করলে ভালো হতো। এরকম আপনি কোন গবেষণাটা করলে কতটুকু ভালো হতে পারে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে ভাবতে হবে। আপনি নেমে গেলেন এক্সপেরিমেন্ট করতে, গিয়ে দেখলেন, যেমন আমি বলি, দেখা গেল যে আপনি আহ, আমার ছাদের উপরে হাইড্রোপনিক্স নিয়ে কাজ শুরু করে দিলেন। ঝমঝম করে বৃষ্টি হলো, আপনার উপরে ছাদ দেওয়ার ক্যাপাসিটি নেই, তাহলে শেষ এক্সপেরিমেন্ট। এইরকম ভাবে আপনি কিন্তু কোন কোন স্ট্রেংথ গুলো আছে, কোনটা উইকনেস আছে, অপরচুনিটি আছে, এগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। বের করে দেন আপনি আপনার প্যারামিটার গুলো সেট করতে হবে, অ্যাকশন গুলো সেট করতে হবে, মাঠে যেতে হবে। সো সোয়াট সোয়াট অ্যানালাইসিস যদি না করেন তাহলে এক্সপেরিমেন্ট গুলো পারফেক্টলি আপনি করতে পারবেন না। সো আজকে আমি অনেকগুলো গল্প করে ফেললাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে আপনারা যদি আপনি যেটা নিয়ে ভাবছেন, আপনার সুপারভাইজার যেই হোক না কেন, যেটা আপনি ভেবেছিলেন গবেষণা করবেন, বা কেউ কেউ আবার স্টার্ট করে দিয়েছিলেন, কেউ কেউ সিনোপসিস লিখে ফেলেছিলেন, তারা অবশ্যই ওই রিলেটেড একটা দুইটা তিনটা চারটা পাবলিকেশন ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা ইন্টারনেট থেকে পড়বেন। যদি পড়েন তাহলে দেখবেন আপনি অনেক দূরে এগিয়ে গিয়েছেন। যদি ব্রেনটাকে খুলে দিতে পারেন তাহলে দেখবেন আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনও যান, রিসার্চে যান, দেশের বাইরে যান, অথবা ডিএই তে চাকরি করেন, যেখানেই করেন না কেন, ব্রেনটা যদি একবার খুলে যায় তাহলে সেখানেই আপনি হবেন বোল্ড অথবা ইটালিক। আমি আশা করছি আপনাদেরকে হয় বোল্ড বানাবেন না ইটালিক বানাবেন। সো আমার স্টুডেন্টরা সবাই ভালো থাকুক, আমার স্টুডেন্টরা বুঝে ভাতে থাকুক। আপনার সাথে যে মা বাবা আছেন সবাইকে সালাম দিবেন। আগামী একদিন পরে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। সো আমরা এখানে জাস্ট এন্ড শো করে দিলাম। আমি স্ক্রিনটাকে অফ করে দিলাম, শেয়ারিং অফ হলো। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার কাছে একটা রিকোয়েস্ট আমি করতে চাই, সেটা হচ্ছে যে সম্ভব যদি হয় আপনারা আজকের ক্লাসটা কেমন এনজয় করলেন একটু নিচে যদি লিখেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা উম, আমার কথা শুনছেন কিনা। আমি যদি আপনারা যদি লিখেন তাহলে আমি অনুপ্রাণিত হব, আমারও ভাল লাগবে। আগামী কালকের পরদিন আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাবা আমাকে সালাম বলবেন। আসসালামু আলাইকুম।